আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ, 49 সশস্ত্র রোহিঙ্গা আটক। ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে ইইউ, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও থাকবে নজর। গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার, এতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। বিপিএল এ সিলেট পর্বের শেষ দিকে এসে ফর্মে ফিরতে পারেননি তানজিদ তামিম, সেঞ্চুরি বঞ্চিত হলেও তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে স্বস্তি। এবং রাজধানীতে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে, 9 দিনব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের প্রযুক্তি প্রদর্শনীতে এয়ার ওয়ান নামে নতুন উড়োজাহাজ প্রদর্শনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। মিয়ানমারে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের ওপার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সীমান্ত এলাকার বাসিন্দারা। মিয়ানমার সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 49 সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে বিজিবি। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। শনিবার রাত 11টা থেকে রোববার সকাল 9টা পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপারের মিয়ানমারের তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাত চলে। রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এপারের সীমান্ত এলাকা। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় ওয়াইকংয়ের তেচ্ছি ব্রিজ এলাকার শিশু আফনান। এ খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার টেকনাফ মহাসড়কে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে বিজিবি ও সেনা সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। তো গোলাগুলি ওরা করছে নাফ নদীতে, মনে করেন। আমরা এখন এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছি অনেক। তো এইটা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, এইটা এখনো সরকারে সিদ্ধান্ত করে বললা আমরা আবেদন জানাই। আমরা চাই এটা সমাধান। আমরা চাই আরসু নবিসুম গ্রুপ এগুলাতে নদীর থেকে উঠে যাক। উঠে গেলে আমাদের সাধারণ জনগণ যারা আছে এরা সুন্দরভাবে কাজ করতে পারবে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এদিকে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 49 জন সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদেরকে ওয়াইকং বিজিবি ক্যাম্পের হেফাজতে নেওয়া হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। এ পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভোটারদের আস্থা এবং বিশ্বাস ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে নজরদারি।
তিনি বলেন, স্বাধীনতা, নিরপেক্ষতা ও হস্তক্ষেপহীনতা এই 3 নীতির উপর ভিত্তি করে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউরোপের 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কানাডা, নরওয়ে আর সুইজারল্যান্ডের প্রতিনিধি মিলিয়ে মোট 200 জনের একটি দল পর্যবেক্ষণ করবে বাংলাদেশের 12 ফেব্রুয়ারির নির্বাচন। এরই মধ্যে 56 জন পর্যবেক্ষক কাজ শুরু করেছেন, বাকিরা আসবেন নির্বাচনের আগে। এ তথ্য দিয়ে দলের প্রধান জানালেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 64 জেলাতেই থাকবে তাদের প্রতিনিধি। বাংলাদেশের জাতীয় আইন এবং আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচন পর্যবেক্ষণ করব। স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপ না করার বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ পরিচালিত হবে। আশা করছি নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হবে। মূল বিষয় হবে নাগরিকের আস্থা ও বিশ্বাস অর্জন। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা কি দলের নাকি ভোটার উপস্থিতি বোঝান, এমন প্রশ্নে কূটনৈতিক জবাব দিলেন ইইউ পার্লামেন্টের এই লাটভিয়ান প্রতিনিধি। আমাদের কাছে অন্তর্ভুক্তিমূলক মানে হল নাগরিকের ভোট দেওয়ার সুযোগ এবং তার ভোটের গুরুত্ব। আমরা জানি যে এখানে দলের নিবন্ধন কিংবা ন্যায় বিচারের মতো ইস্যু আছে। এগুলো ঐতিহাসিক ও জটিল ইস্যু। আমরা এগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত মন্তব্য করতে চাই না যতক্ষণ এগুলো ভোটের সংখ্যার উপর প্রভাব ফেলে। নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়া নিয়মিত ঘটনা নয়, আর আমরা কেবল সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ করব, গণভোট নয়, কারণ আমাদের ম্যান্ডেট নেই। ইজাবস জানান, 2008 সালের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের মাঠ সবার জন্য সমান। সরকার কোনো দলকে বেশি সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, নির্বাচনের জোয়ার চলছে সারা দেশে। গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এতে আইনি বাধা নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি বাবে। প্রধান উপদেষ্টাকে জাপান সফরের আমন্ত্রণ জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচনের একটিতেও ইইউ প্রতিনিধি পাঠায়নি। তবে ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টাকে জানান ইভার্স। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে ইইউ এর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ইউ একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট, আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার চায় হাঁ ভোটের পক্ষে ভোট দিক সাধারণ মানুষ। আমরা স্পষ্টভাবে বলছি যে সরকার এখানে হাঁ ভোটের জন্য এটা সরকার বলবে। তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরো স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা হাঁ ভোট দিবেন। এখন জনগণ ডিসাইড করবেন। প্রেস উইং বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ময়মনসিংহে একজন সনাতন ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনায় কিছু বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতিকে বিভ্রান্তিকর উল্লেখ করে প্রেস উইং জানিয়েছে, এ ধরনের বিবৃতি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই যে কোনো বিবৃতি দেওয়ার আগে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সরকার। প্রত্যেকটা বিষয় ইনভেস্টিগেট করছি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বগুড়া 2 আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার আপিল শুনানির দ্বিতীয় দিন প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 58 জন। 2 দিনে প্রার্থিতা ফিরে পেলেন সব মিলিয়ে 110 জন, বাতিল হয়েছে 21 জনের। আগামী 18 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে, জানাচ্ছেন সাদি মাহমুদ।
নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনও ৭০ জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন, মনোনয়ন বাতিল হয়েছে ৬ জনের, আর স্থগিত আছে ৭ জন প্রার্থীর মনোনয়ন। 2 দিনে ১৪০ জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হলো। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে ৬৪৫টি। আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনারকে অনুরোধ করব যে লেভেল প্লেইং ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়, আমরা ছোট দল, নতুন প্রার্থী, আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই অবসর জীবনে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের খেদমত করতে পারি। ১৭ বছর এই রাজপথে আমি কষ্ট করেছি। আমি জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সকলের দোয়া কামনা করি যাতে করে আমি আমার এলাকায় কাজ করতে পারি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মব ঠেকানোর বিকল্প দেখছেন না প্রার্থীরা। আমি মনে করি লড়াই সামনে আরও হবে, সেই লড়াইয়ে যত বেশি ঐক্য নিজেরা করতে পারি সেটাই ভালো। বাংলাদেশের বিরুদ্ধেও তো শক্তি আছে, বাইরের শক্তি আছে, সবার বিরুদ্ধে মিলে আমরা যাতে লড়াইটা করতে পারি। জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা হুমকি আসতে পারে, সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন, একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। রোববার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম সমন্বয় করতে সংশ্লিষ্ট বাহিনী, দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। যাওয়া যাক অন্যান্য সংবাদে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে উস্কানি দেওয়ার মামলায় সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর দাবি জানিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনাকে দেয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে করা আপিল শুনানির দিন ঠিক করতে চেম্বার জজ আদালত আবেদন করবেন তারা। মাজরুল হক মান্নার রিপোর্ট। শেখ হাসিনার পুত্র ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ৩ অভিযোগ আনে প্রসিকিউশন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আসামিরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে। বহির্বিশ্বে গণহত্যার ঘটনা আড়াল করতে জয়ের নির্দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধ হওয়ার পর রামপুরায় ২৮ জনকে ও উত্তরায় ৩৪ জনকে হত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ডের জন্য জয় ও পলককে দায়ী করা হয়। সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন জুনায়েদ আহমেদ পলক। এই দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি, তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথি উপাত্ত আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। ১৫ জানুয়ারি আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের দিন ঠিক করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে করা আবেদন নিয়ে কথা বলে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে ৩ জনের মামলা, ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে। এই মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চৌধুরী আব্দুল আল মামুনও রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। মাজরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর তেজগাঁয়ে তেজতরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় শুটার সহ 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িকের রাজনৈতিক নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ বনশ্রীতে স্কুল পড়ুয়া শিক্ষার্থী হত্যাকাণ্ডে হোটেল কর্মচারীকে সন্দেহভাজন সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে, জানাচ্ছেন শাকের আদনান।
তেজগাঁওয়ের পশ্চিম তেস্তুরি বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে বুধবার রাত 8:30টার দিকে দুর্বৃত্তের গুলিতে মারা যান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নামে গোয়েন্দারা। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় শুটার জিন্নাত, মূল সমন্বয়কারী বিল্লাল, আত্মগোপনের সহায়তাকারী আব্দুল কাদির এবং ঘটনাস্থল রেকি করা রিয়াজকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, পলাতক আরেক শুটার রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধার সম্ভব না হলেও ওই ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেল ও নগদ 6,000 টাকা জব্দ করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে এবং যে আসামিগুলোকে ধরেছে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরও ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা, যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। শনিবার দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার বাসায় 10ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলি হত্যাকাণ্ডে তাদের খাবার হোটেলের কর্মচারী মিলনকে সন্দেহভাজন সহ অজ্ঞাতদের নামে খিলগাঁও থানায় মামলা করেছে নিহতের পরিবার। আমাদের যে ধারণা, সে এই কাজটা একা করতে পারে না, কারণ তার সাথে অনেকে জড়িত আছে। কারণ ওরা এটা একদিনের প্ল্যানিং না, এটা অনেক দিনের প্ল্যানিং। প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করত একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের সময় বাসা থেকে 5 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা লুট হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। সমাজে পিছিয়ে পড়া নারীর দক্ষতা উন্নয়নে মানিকগঞ্জের সিংগাইরে রন্ধন প্রতিযোগিতা ও প্রশিক্ষণ দিয়েছে কুকিং অ্যাসোসিয়েশন। রান্না শেখার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেয়া হয় অর্থ সহায়তা। জেকে বসা শীতে বিপর্যস্ত সুবিধাবঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে কম্বল ও বিতরণ করেছে কুকিং অ্যাসোসিয়েশন। দক্ষতা, প্রণোদনা ও সামাজিক সহায়তার এমন উদ্যোগ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিন্নাডাঙ্গি গ্রামের নারীদের। আফরোজা হাসির রিপোর্ট। শীতের সকালে মানিকগঞ্জের গ্রামীণ জনপদের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, প্রত্যন্ত অঞ্চলের জীবন জীবিকা ততটাই দারিদ্রতা আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। হালামলের সুযোগ সুবিধা বঞ্চিত কৃষিভিত্তিক এই জনপদের নারীরা উন্নয়নের মূলধারা থেকে অনেকটাই পিছিয়ে। নারীদের জীবনে টেকসই উন্নয়ন সহ শীতে উষ্ণতার বার্তা নিয়ে সিংগাইরের বিন্নাডাঙ্গি গ্রামে কুকিং অ্যাসোসিয়েশন। রান্না শিখে স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে রান্না বিষয়ক প্রশিক্ষণ ও রন্ধন প্রতিযোগিতায় অংশ নেন নারীরা। অনেক আনন্দিত, অনেক কিছু শিখতে পারলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং সেকেন্ড হয়েছি, এর জন্য আমার অনেক ভালো লাগতেছে। জয়ী হয়েছি আর 5,000 টাকা পেয়েছি। এই 5,000 টাকা দিয়ে কিছু করার ইচ্ছা আছে। নারীদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ সহায়তা জারি রাখবে কুকিং অ্যাসোসিয়েশন। রান্নার কম্পিটিশন হলো সিঙ্গারা বানানো। প্রথম পুরস্কার হিসাবে দিচ্ছি 5,000 টাকা কুকিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আর 3,000 টাকা দিচ্ছি যে থার্ড হয়েছে, সেকেন্ড যে হয়েছে তাকে আমরা 4,000 টাকা দেব। পিছিয়ে পড়া নারীদের ভাগ্য বদলে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি কুকিং অ্যাসোসিয়েশনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান সুধীজনদের। আফরোজা হাসি, চ্যানেল আই, মানিকগঞ্জ। এ পর্যায়ে বিপিএল টি20 প্রসঙ্গ। বিপিএলে সিলেট পর্বের শেষ দিকে এসে জয়ের ঠিকানা ভুলেছে জায়ান্ট রংপুর রাইডার্স। তৌহিদ হৃদয়ের 97 রানের ইনিংসে রংপুর বড় স্কোর পেলেও প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়ার্সকে রুখতে পারেনি নুরুল সোহানের দল। আর রাজশাহীর জয় পেলেও টি20 বিশ্বকাপের স্কোয়াডে থাকা তানজিদ তামিম লো স্কোরিংয়ে আটকে থাকাকে সময়ের ব্যাপার বলে জানিয়েছেন রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল শান্ত। সিলেট থেকে আদিল আহমেদ শানের রিপোর্ট।
6 ছক্কা ও 8 বাউন্ডারি, 173 প্লাস স্ট্রাইক রেটে 56 বলে 97 রান। রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে আগের দেখাতেও 50 করেছে বলে আমাদের অ্যাজ এ টিম হিসেবে খেলতে হবে। তো আমার কাছে মনে হয় যে 3টা জায়গায় সেক্টরেই এই টুর্নামেন্টে যেহেতু আমাদের আরও লিগ পর্বে 3টা ম্যাচ আছে, সো নিজেদের অ্যাজ এ টিম হিসেবে এখন আমরা আমাদের 100%টা খেলতে পারি নাই। যখনই অ্যাজ এ টিম হিসেবে 3টা জায়গা থেকেই আসলে আমরা ভালো করব, তখনই আসলে ভালো রেজাল্ট সম্ভব। রাজশাহীর হয়ে জাতীয় দলের ওপেনার তানজিদ তামিম রয়েছেন ব্যাকফুটেই। বহুল ব্যবহৃত উইকেটে বল হাতে বৈচিত্র্য দেখাতে পারছেন না পেসার তানজিম সাকিবও। তবে তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপারই মনে করছেন রাজশাহীর ক্যাপ্টেন। টি20তে আসলে ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক। দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে। সো যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন, এবং আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে, কারণ টি20তে ফেলিয়ার আসবেই। সো বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো। সিলেট পর্বের শেষ দিনে বিপিএল এ সিলেট টাইটান্স লড়বে রংপুরের সাথে, আর শেষ ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী। টি20 বিশ্বকাপের স্কোয়াড আগেই ঘোষণা হওয়ায় জাতীয় দলের তারকাদের প্রতি বিপিএলে আগ্রহ বেশি সকলের। তানজিদ তামিমের মতো ক্রিকেটার অফর্ম কাটিয়ে উঠতে না পারলেও তৌহিদ হৃদয়ের ব্যাটিং টাইগার শিবিরে আশা জাগাচ্ছে। অন্যরাও স্বরূপে ফিরবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দেশের সব ক্ষেত্রে নারীদের যে অগ্রগতি তার মূলেই রয়েছে 30 বছর আগে নেয়া বেগম খালেদা জিয়ার বিভিন্ন উদ্যোগ। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রোববার বিকেলে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক খাতের প্রসারে খালেদা জিয়ার নানা উদ্যোগের কথা স্মরণ করেন বিশিষ্টজনেরা। লাইলা নসরিনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত স্মরণ সভা। এতে যোগদান বেগম জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করা রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতারা। দেশের নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অনন্য ভূমিকার কথা স্মরণ করেন আলোচকরা। শিক্ষা এত বেশি গুরুত্ব দিয়েছিলেন যে শিক্ষকদের যে দাবি দেওয়া সেগুলি কিন্তু তখন পূরণ হয়েছিল। আমাদের সময় শিক্ষকরা ওই জল কামানের সামনে যেতে হয়নি। দেশের মানুষের জন্য তিনি যেভাবে আত্মদান করেছেন, আমি বলবো তার জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের সাধারণ মানুষের, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশের মানুষের ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার। উঠে আসে ব্যবসা বাণিজ্য প্রসারে বেগম জিয়ার অবদানের কথাও। পরিচালনায় তিনি উন্নয়নকে মানুষের জীবন মান উন্নতির সঙ্গে যুক্ত করেছিলেন। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের প্রসারে তার উদ্যোগ আজও স্মরণীয়। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ইরানে 2 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রার দরপতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ইরানের 31টি প্রদেশের অন্তত 100টি শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করা হলে মার্কিন বাহিনী ইরান আক্রমণ করবে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে নিজের দেশের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 12তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তারা বলেছেন, সোশ্যাল মিডিয়ার অস্থিরতা ও হয়রানি নারী নির্মাতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। 9 দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। এশিয়ান চলচ্চিত্রে নারীর অবদান ও ভূমিকা বিষয়ের উপর আলোচনার মধ্য দিয়ে শুরু হয় 12তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা। ঢাকা ক্লাবে 2 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের নারী নির্মাতা সহ সংশ্লিষ্টরা।
সাম্প্রতিককালে বাণিজ্যিক সিনেমায় পুরুষ অভিনেতাদের শক্তিশালী উপস্থাপনের আড়ালে নারী চরিত্রগুলো হারিয়ে যায়, এমনটাই উঠে আসে আলোচনায়। নারী পুরুষের সমান দিক আসলে বিবেচনা করা যায় এবং সেটা আমরা এর আগে আসলে দেখিনি। রিসেন্ট যে মুভি কিছুগুলোতে আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি সাউথ এশিয়ান মুভিজে। We need to evolve more. We need to deep dive more as women. We need to understand people more as women. সোশ্যাল মিডিয়ার অস্থিরতা ও হয়রানি নিয়েও কথা বলেন বক্তারা। I think it's mainly because women do not get enough assistance, they do not get enough fund to produce. They are not given the technical assistance to be a successful and quality producer or director. It's because they love the movies, they love to watch, they love to produce, or they love to bring the narratives from the society. সোশ্যাল মিডিয়াতে রিয়েল আইডি, ফেক আইডি যেভাবেই হোক হাজারো কমেন্ট করছে। আমি যদি just don't even bother about it, তাহলে সেই গ্রুপ অফ পিপল যারা এই কমেন্টস করছে ওদের কোনো অস্তিত্ব আছে, কোনো ম্যান্ডেট আছে, ওনার কোনো যোগ্যতা আছে? দ্বিতীয় দিনের আলোচনার বিষয় নারী, সিনেমা এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থার নানা দ্বিচারিতা। 9 দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে নিটল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রদর্শনী CES এর এয়ার 1 নামে নতুন উড়োজাহাজের প্রদর্শন করা হয়েছে। ইসরায়েল ভিত্তিক প্রতিষ্ঠান AIRA কে বলছে আকাশের স্পোর্টস কার। 4 মোটর বিশিষ্ট মাঝারি আকারের এই উড়োজাহাজ একবার চার্জে প্রায় 1 ঘন্টা উঠতে সক্ষম। এর উড্ডয়ন পরিসীমা 60 থেকে 100 মাইল আর সর্বোচ্চ গতি ঘন্টায় 155 মাইল। এ বছরই উড়োজাহাজটি বাজারজাত করা হবে। আপাতত এর দাম ধরা হয়েছে $5 লাখ, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। ভবিষ্যতে উৎপাদন বাড়লে দাম কমার আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। পূব আলী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, বাণিজ্য উদারীকরণের শর্ত শিথিল করে আমদানি নীতি আদেশ সংশোধন করা হচ্ছে। মন্ত্রী পরিষদে এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাসী, তাই বাণিজ্য সহজীকরণের চেষ্টা চলছে। IPL নিয়ে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। রোজায় পণ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে আগামী 19 জানুয়ারি সব পক্ষকে নিয়ে বৈঠক হবে বলে জানান উপদেষ্টা। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি, আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। আমাদের দেশ স্পেসিফিক, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বায়োল্যাটারাল সিদ্ধান্ত নিই না। আমাদের সামগ্রিকভাবেই আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। প্রিয় দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। এ পর্যায়ে জানাবো খেলার খবর। বছরের শুরুতেই আরেকটি এল ক্লাসিকোর সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। রাতে সৌদি আরবের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1টায়। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার শিরোনামে। মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতে ছোড়া গুলিতে বাংলাদেশের শিশু গুলিবিদ্ধ, 49 সশস্ত্র রোহিঙ্গা আটক। ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে EU। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও থাকবে নজর। গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার, এতে আইনি বাধা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিপিএল এ সিলেট পর্বের শেষ দিকে এসে ফর্মে ফিরতে পারেননি তানজিদ তামিম, সেঞ্চুরি বঞ্চিত হলেও তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে স্বস্তি। এবং রাজধানীতে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে, 9 দিনব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। প্রিয় দর্শকের সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।